বাবা যদি একটু কোনো বিষয়ে রাগ করতো, বলতো আম্মু তুমি রাগ করো না, সব আমি করবো, তুমি টেনশন করবা না। অনেক ভদ্রনম্র, অনেক ভালো একটা ছেলে ছিল। তাকে এভাবে চলে যেতে হবে কখনো আশা করিনি আমরা। আমার ছেলের সুষ্ঠু বিচার চাই আমি। যে মারছে তার আমি মৃত্যুর দাবি উঠতেছি। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সীমান্ত তো বিশ্ববিদ্যালয়ে পড়তো। কোন বিশ্ববিদ্যালয়? এই ইউবিতে। ওর রেজাল্ট ছিল কিরকম এখন পর্যন্ত এই এসএসসি এইচএসসি বা যে ইউনিভার্সিটিতে? সব বিষয়ে এ প্লাস ছিল, সব ক্লাসেই, এসএসসি, ইন্টার এবং এই যে ভার্সিটিতে সব জায়গায় হচ্ছে গোল্ডেন প্লাস। ওর অনেক মেধাবী একজন ছাত্র। ওর কোনো আউট নলেজ নেই, সবসময় বাসায় লেখাপড়া এবং ঘরেই থাকতো। কোনো বন্ধু বান্ধব কোথাও যেত না, নামাজ পড়তো আর জাস্ট শুধু ঘরেই লেখাপড়ায় ব্যস্ত থাকতো সবসময়। এমন সময় কোনো দিন আছে যে সারাদিন কোনো খাবারই খায়নি সে, সারাক্ষণ লেখাপড়ার মধ্যেই ছিল। ধর্মীয় অনুশাসন মানত, বাবা মাকে অনেক সম্মান করতো, শ্রদ্ধা করতো। রাত্রে খেতে খেতে সময় বাজে 12টা 1টা বেজে যেত, শুধু লেখাপড়া নিয়ে ব্যস্ত ছিল সে। কি বলবো, আর ভাষা পাচ্ছি না কথা বলার। ছেলে একজন অনেক ভালো স্টুডেন্ট। কি জন্য এটা হলো আমরা জানি না। বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, ছেলেকে আমরা যেতে দেয়নি, ছেলে যায়নি। 2 দিন ভার্সিটি থেকে আসতে যখন খোলা হয়েছিল আন্দোলন, হয়তো রাস্তায় একটু ছিল, এই 2 দিনই ছিল। তারপর যখন বন্ধ হয়ে গেছে রাস্তায় ছিল, তারপরে রাস্তায় আসার পথে আর কি সে হয়তো বা ওখানে দেখছে আন্দোলন, সেক্ষেত্রে হয়তো বা ছিল কিনা এটা আদৌ আমরা শিওর না। কিন্তু বাসায় থাকাকালীন কখনোই আন্দোলনে যায়নি, কখনোই কোনো কিছুর সঙ্গে ইনভলভ ছিল না, সবসময় ঘরেই ছিল। কোনো বন্ধু বান্ধব, কোনো কোনো ঝামেলা, কোনো বিষয়ে ও জড়িত নেই আর কি। কিন্তু কেন এটা হলো আমরা জানি না। গত 12 তারিখ সকাল 5টা 30 মিনিটে ঘর থেকে বের হয়ে গেছে। তার মধ্যে আমরা 5টা 40-এর মধ্যে খবর পাই আমার ছেলে আহত ছিনতাইকারীর হাতে। এরপর আমরা যাওয়ার পর হাসপাতালে নিয়ে যাই ভিক্টোরিয়াতে নেওয়ার পর ব্যান্ডেজ করে রেফার করা হয় ঢাকা মেডিকেলে। তারপর আমরা ওখানে 2 দিন চিকিৎসারত থাকার পর আমার ছেলে হঠাৎ করে সুস্থর মধ্যে হঠাৎ করে মৃত্যুবরণ করে। আমরা পাশাপাশি ডাক্তারকে জানাইছি, ইনফরমেশন করছি 10 মিনিটের মধ্যে একটু প্রবলেম, ঘাম দিচ্ছে, ঢেকুশ আসছে। এই ক্ষেত্রে আমরা ডাক্তারকে জানাইছি, ইনভলভ করছি। ডাক্তার একটু লেট করছে আসতে। এর মধ্যে ডাক্তার আস্তে আস্তে নার্সকে রাখছে, এটা করছে ওটা করছে, কিন্তু আস্তে আস্তে আমার ছেলে মৃত্যুবরণ করছে। আমার ছেলে সবচেয়ে বড় একটা জিনিস ছিল, আমার ছেলে খুব স্মার্ট ছিল না, সাধারণ চলাফেরা করতো। আমি বলতাম আমি তো স্মার্ট ভাবে চলাফেরা করতাম। আমার বলতাম বাবা তোমার তো অনেক আমার লজ্জাতে, আপনি মেয়ে তো স্মার্ট করে চলাফেরা করেন, আপনি ছেলে। আমি বলতাম বাবা তুমি তো স্মার্ট করে চলো। সে আমাকে বলতো আব্বু আমি স্মার্ট করে যদি চলাফেরা করি তখন মেয়েরা আমার দিকে তাকাবে, তো আমার ডিস্টার্ব হবে, আজকে মেয়ে তো ডিস্টার্ব করে। কিন্তু তারপর আমার পড়া এই জন্য আমার পড়াটা ক্ষতি হইব, তাই আমার ছেলে কোনো পোস্টাস করতো না, সাধারণভাবে চলাফেরা করতো। আমি তার 205 টাকা দিতাম, নানাও যেত ঢাকা 4 টাকা পাল্টায় পুলিশ যেত। ওখানে তুই খাওয়া দাওয়া করতো না। তারপর একটা সবচেয়ে আশ্চর্যের ঘটনা হয়েছে, আমার ছেলে মারা যাওয়ার পর আমি বলি আপু তোমার যে টাকা, আমি বিছনার নিচে দেখি ওর ল্যাবের ভিতরে 10,000 টাকা আমার ছেলে না খাইয়ে আর বেশি দান খরচ করতো, যে মসজিদে দান মান নামে অনেক দান খরচ করতো আমার ছেলে কারোর সাথে জোগ্রাফারকে বলতো যে আমার ছেলে জীবনে একটা বকেট করে দিতেছে আমার জানা নাই। আর কেউ ওই মহিলা বলতো না, ইয়ার তো ছিল আর সবার সাথে মিশুক ছিল, যার সাথে মিশুক ছিল অতি একটা সাধারণ ছেলে, একটা সাধারণ ছেলে আসলো আমার ছেলের স্বপ্ন ছিল যে আমাকে আমেরিকা যাবে, আম্মুকে আমেরিকা নিয়ে যাবে। বাবা যদি কখনো ভুলবশত মারা যায় আগে, বাবা না পারে, ছেলে আমাকে হজে নিয়ে যাবে, আমার মেয়েকে নিয়ে যাবে। অনেক স্বপ্ন যে আমার একটা ছেলে আছে, আমি দ্বিতীয় পক্ষ, ও দ্বিতীয় আম্মু। ওর আম্মু মারা গেছে আজকে 4 বছর আগে। আমার একটা ছেলে আছে দেশে, তাকে সে লেখাপড়া করাবে, তাকে সে বিদেশ নিয়ে যাবে। ওর বাবা যদি না করে তাও সে নিয়ে যাবে, সে সব করবে। সবসময় আমাকে সান্ত্বনা দিত। বাবা যদি একটু কোনো বিষয়ে রাগ করতো, বলতো আম্মু তুমি রাগ করো না, সব আমি করবো, তুমি টেনশন করবা না।
অনেক ভদ্রনম্র, অনেক ভালো একটা ছেলে ছিল। তাকে এভাবে চলে যেতে আমি কখনো আশা করিনি। আমরা আপনারা সবাই একটু দেখবেন। আর আমার ছেলে সুষ্ঠু বিচার চাই আমি। যে মারছে তার আমি মৃত্যুর দাবি উঠতেছি, যাবজ্জীবন কারাদণ্ড, ফাঁসিতে ঝুলিয়ে যেন তাকে মারা হয়, এই আমরা চাচ্ছি তার কাছে। ওর কি ইচ্ছা ছিল দেশের বাইরে গিয়ে আমেরিকা গিয়ে কেন পড়াশোনা করার? হ্যাঁ, আমেরিকা লেখাপড়া শেষ হলে ও আমেরিকা যাবে। আমেরিকা কি পড়াশোনা করবে না? পড়াশোনা করার পরে জব ওখানে সেটেল হওয়ার, মানে ওই জায়গায় সেটেল হওয়ার চিন্তা ভাবনা ছিল। আর ওর টাকা দিয়ে সেই টাকা উপার্জন করে আপনাকে হজ করানোর কিনা পরিকল্পনা ছিল? হ্যাঁ, হজ করানোর পরিকল্পনা ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার কাছে কি মনে হয় যে আলম ভাই, যে ওর সাথে কারো কোনো পূর্ব বিরোধ বা না 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 কোনো কিছুর ঘটনা? এই আমার ঘটনা সাথে কারোর সাথে বিরোধ ছিল না, আমার সাথে বিরোধ ছিল না। আমার বিরোধ করেছে আমার ছেলেটাকে ই করবো, এটা করবো কিছু, এটা আমার সাথে করেছে। আমার সম্বন্ধে যদি আশেপাশের মানুষকে জিজ্ঞেস করে আমি কি ধরনের ছেলে, সেটা অ্যান্সার আপনারা পাই যাবে। আপনি তো রাজনীতি করছেন, বিএনপি রাজনীতির সাথে, আমি বিএনপি রাজনীতির সাথে জড়িত। তো এইটার কারণে কি আসলে এরকম কোনো দ্বন্দ্ব বা বিরোধের যে? না না না, আচ্ছা, এটা আমার ই ছিল না। কারণ আমি ওই সৈকত রাজনীতি ছিলাম না। 90-তে আমি করছি, এই আন্দোলনে অনেক কিছু করছি, কিন্তু আমি তো কেউ ক্ষতি করি নাই, আমি মানুষকে উপকার করছি সবসময়। আমি টাকা দিয়া পয়সা দিয়া আমার একটা ইয়ে আছে, মানুষের কাছে আমি সমাজ সেবক। আমার নাম আছে সমাজ সেবক। আমি দুবার হজ করছি, আমার রামও হজ করছে। এবার আসা সবাই নিয়ে আমি উমরা করতে যাবো। এই যে আমার ছেলের জন্য আমি পারি না, পরীক্ষা দিলে আমি উমরা করতাম। আমার ছেলে রামুরে বলছে আম্মু তুমি টেনশন, আমি ভালো হইয়া তোমাকে সবাই উমরা করতে যাবো। ছেলের আশা ছিল যে আমি আল্লাহ, আমি তো কোনো ভুল করিনি, কোনো কিছু কারো কোনো ক্ষতি করিনি, কিছু করিনি, কেন আমার সঙ্গে এটা হলো? আল্লাহ অনেক লাস্ট মোমেন্টে বলছে আম্মু আমাকে প্রাইভেটে নাও, প্রাইভেটে নাও। আমরা প্রাইভেটে নিয়ে নিই, যে প্রাইভেটে কিন্তু হাসপাতালকে ডাক্তার ডেকে আনতে হয়। ঢাকা মেডিকেলে তো হাসপাতাল কন্টিনিউ থাকে, সেই কারণে আমরা ঢাকা হাসপাতালে নিয়েছি। তারপর আমি ডাক্তারের অডিট করতে আসছিল দুপুরে 12:50-এ। আমরা বলছিলাম যে স্যার, যদি আপনাদের এখানে কোনো ত্রুটি থাকে, কোনো প্রবলেম থাকে, আমাদের টাকা পয়সার অভাব নেই, কোটি টাকা লাগুক, লাখ টাকা লাগুক, আমরা দেবো। আপনাদের যদি কোনো প্রবলেম থাকে আমাদের বলেন, আমরা সেটা অনুপাতে পদক্ষেপ নেবো। সীমান্ত প্রাইভেটে নিতে চাইছিল কেন আসলে? প্রাইভেট ও বলছিল যে ওর যন্ত্রণার জন্য, মানে ব্যথা করতেছে, অস্থির লাগতেছে, আম্মু ভালো লাগে না, আম্মু কেয়ার করতেছে, মানে মনে করতেছে হয়তো ভিতর থেকে ভয় পাচ্ছে যে আমি হয়তো বা বাঁচবো না, এটা সেটা এরকম মনে ব্যথার যন্ত্রণায় ও আর কি বলতেছে যে আম্মু আমাকে প্রাইভেটে নেওয়া যায় না, প্রাইভেটে নাও আম্মু। নার্সদের ডাকলে ঠিকভাবে আসে না। দ্বিতীয়ত আবার ও বেডও পায়নি। ও যে দীর্ঘ 2 দিন হাসপাতালে ছিল, অনেক আমরা চেষ্টা করছি, একটা বেড দেয়নি। এরকম একটা গুরুতর আহত সিবির রুগী, এই সিবির রুগীকে ওরা দীর্ঘ 2 দিন ফ্লোরে রাখছে। তারপর তৃতীয় দিনে আমরা 2:45টার দিকে বেড পাইছি 101 নম্বর, মরার 5 ঘন্টা আগে 101 নম্বর ওয়ার্ডে, এবং 18 নম্বর বেডটা আমরা পাইছি। পাওয়ার 5 ঘন্টার পরেই সীমান্তর মৃত্যু হয়েছে। আচ্ছা, পুলিশ এই ক্ষেত্রে কোন ধরনের আপনাদের মানে সহযোগিতা কিরকম করতেছে? না, পুলিশ আমার ইনশাআল্লাহ আল্লাহর মধ্যে পুলিশের যথেষ্ট সহযোগিতা করতেছে। আমাদের এখানে নাসির ভাই, তারপরে রফিকুল ইসলাম, রফিক ভাই, যথেষ্ট রফিকের যথেষ্ট খাটতেছে। মামলার আয়ু রফিক ভাই। আচ্ছা আচ্ছা, সে যথেষ্ট খাটতেছে, সে আসামি ধরার জন্য যথেষ্ট আছে, এই অবদান আছে। ওসি সাহেব যথেষ্ট, ওসি সাহেব আমারে যখনই ধরে, ওসি সাহেব চোখে পানি ধরে একটা না, যখন আমার সাথে দেখা হয় ওসি সাহেবের কাছে আমি বর্তমান আমি অনেক খুশি, অসন্তুষ্ট।